ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস তোমরা? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি ক্লাস 7-এর তোমার রিভিশন লেসনগুলো নিয়ে চলে এসেছি, চ্যাপ্টার 4। আর সামনে পরীক্ষা যেহেতু, সেই জন্যই আমি তোমাদের ওই প্রত্যেকটা ক্লাসেরই চ্যাপ্টার ওয়াইজ রিভিশন নিয়ে আসছি প্রত্যেক দিন। আজকে তাই ক্লাস 7 নিয়ে এসেছি। তো চলো আবার থেকে কিছু দেখে নিই প্রশ্নগুলো। প্রথমেই দেখো, সুলতান ও দিল্লি সুলতানি বলতে কি বোঝো? সুলতান কুতুবউদ্দিন আইবক ভারতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছেন। কুতুবউদ্দিন আইবক তুর্কি ছিলেন। তুর্কি শাসকরা অনেকে সুলতান উপাধি গ্রহণ করেন। আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ হলো কর্তৃত্ব বা ক্ষমতা। দিল্লি সুলতানি, সুলতানি বলতে বোঝায় যে অঞ্চলে সুলতানের কর্তৃত্ব চলে। দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষে সুলতানদের ক্ষমতা ও কর্তৃত্ব বজায় ছিল বলে কুতুবউদ্দিন প্রতিষ্ঠিত ভারতের শাসনকে দিল্লি সুলতানি বলে। দিল্লি সুলতানের শেষ শাসক ছিলেন কে? ইব্রাহিম লোদি। 1206 থেকে 1526 খ্রিস্টাব্দে, যতদিন 1526 অর্থাৎ তোমার বাবরের সাথে যে তোমার ইব্রাহিম লোদির যে তোমার পানিপথের যে তোমার প্রথম যুদ্ধটা হয়েছিল, সেখানে ততদিন পর্যন্ত তোমার দিল্লি সুলতানি শাসন ছিল। ঠিক আছে। তারপরটা কি হচ্ছে তোমার সুলতানকে, এখনই যেটা বললাম, সুলতান একটি উপাধি। ভারতে তুর্কি শাসকদের মধ্যে অনেকে এই উপাধি ব্যবহার করতেন বা নিতেন। প্রকৃত অর্থে সুলতান শব্দের মানে হলো কর্তৃত্ব বা ক্ষমতা। ভারতে দিল্লিকে কেন্দ্র করে সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক। তারপরটা আছে, দিল্লি সুলতানদের কখন খলিফা অনুমোদন দরকার হতো? দেখো, ইসলাম ধর্ম অনুসারে সমগ্র মুসলমান জগতে প্রধান ধর্মগুরু ছিলেন খলিফা। কিন্তু ক্রমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান শাসন প্রতিষ্ঠিত হলো। ফলে একজন খলিফার পক্ষে সমস্ত অঞ্চল শাসন করা সম্ভব ছিল না, তাই বিভিন্ন দেশে বিভিন্ন জন শাসন করতেন। ভারতবর্ষ বা হিন্দুস্তানেও সেরকম শাসন করতেন সুলতানরা। এবার কোনো সেনাপতি সুলতানরা কোনো আত্মীয় সিংহাসন দখল করলে তখন নতুন সুলতান হলে তার খলিফার অনুমোদনের দরকার হতো বলে এই প্রথা তখন ছিল। আর অনুমোদন লাভের প্রয়োজনীয়তার কারণ সুলতানের স্বীকৃতি লাভ করার জন্য আর একটা অধিকার ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য। তারপরটা হচ্ছে, রাজা কাকে বলে বা সম্রাট কাকে বলে? রাজ্যের শাসককে রাজা বলা হয়। রাজা কথাটি সংস্কৃত শব্দ রাজান থেকে এসেছে। ভারতে অমুসলমান শাসকদের রাজা বলা হতো। আর সাম্রাজ্যের শাসককে সম্রাট বলা হয়। রাজা যখন অনেক রাজ্য জয় করে সাম্রাজ্য প্রতিষ্ঠা করতেন তখন তিনি সম্রাট হতেন। তারপরে দেখো, খুতবা, এটা আগেও বইতেও আছে, এটা এখানেও আছে। খুতবা শব্দের আসল অর্থ হলো ভাষণ। ঠিক আছে, খুতবা পাঠের উদ্দেশ্য। তারপর হচ্ছে, আমির কাদের বলা হয়? দূর্বাস ও খিলাস শব্দের অর্থ কি? নিচের প্রশ্নে আমরা যখন আসছি দেখছি, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? তিনটে কারণ দেখানো হয়েছে: বিদ্রোহ, মঙ্গল আক্রমণ, উত্তরাধিকার বিরোধ। এই তিনটেই তার সামনে প্রধান সমস্যা দাঁড়িয়েছিল, যার সমাধান তিনি খুব সুন্দরভাবে করেছিলেন পরে। তারপরটা আছে দেখো, সুলতান রাজিয়ার সমর্থক কারা ছিলেন, কারা বিরোধী ছিলেন? সেটা প্রায় বন্দেগানি চিহলগানি। এর অর্থ 40 জন বান্দা। প্রতিষ্ঠা ও অবসান, সুলতান ইলতুৎমিশের আমলে সংগঠন গড়ে উঠেছিল। 40 চক্রের অন্যতম প্রধান সদস্য গিয়াসউদ্দিন বলবন সুলতান পদ লাভ করার পর 40 চক্র ধ্বংস হয়ে গেছিল। সিজদা ও পাইবাস, এটাও একটা প্রথা। গিয়াসউদ্দিন বলবন এই প্রথা চালু করেছিলেন, কারণ
কারণ রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি করার জন্য পারস্য অনুকরণ এই প্রথা দুটো আরম্ভ হয়েছিল। আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণে মোকাবিলা করেন? সিঁড়ি শহর নির্মাণ, ব্যাপারটা আছে দেখো। ইবন বতুতা কে ছিলেন? আদি নিবাস, ভারতে আগমন, ভারত ভ্রমণ, তার গ্রন্থ রচনা। আল রিহালা বলে একটি তিনি গ্রন্থ লিখেছিলেন। টিকা হিসাবে আসে অনেক সময় খলজি বিপ্লব। 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন খলজি গিয়াসউদ্দিন বলবানের বংশধর কায়কোবাদ ও তার শিশুপুত্র কায়ুমাসকে ক্ষমতাচ্যুত করে দিল্লি সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এটা বলার কারণ হলো এই ঘটনায় দিল্লির ইলবাড়ি তুর্কি সুলতানদের হাত থেকে খলজি তুর্কি বা হিন্দুস্তানি মুসলমানরা ক্ষমতা দখল করে। এই ঘটনা তোমার এই বিপ্লব ঘটিয়েছিলেন জালালউদ্দিন খলজি। তারপরে পানিপথে প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কার সাথে হয়েছিল? যুদ্ধের ফল কি হয়েছিল? পানিপথে প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবরের সাথে ইব্রাহিম লোদির হয়েছিল। এরপর থেকেই ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। ইকতা ও ইকতাদার, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় আসে। জিজিয়া কর কি, তারপরে তুরস্ক দণ্ড কি, খরাজ, খামস কি, এগুলো সব এক একটা কর। ইলিয়াস শাহ এবং হোসেন শাহ আমলে বাংলা সংস্কৃতির পরিচয় দাও, এটা অনেক সময় আছে। ঠিক আছে, তাহলে তোমরা এভাবেই পড়বে। আশা করি তোমাদের এটা থেকে অনেক উপকার হবে। আর এভাবেই আমি প্রত্যেক দিন এক একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের রিভিশন করিয়ে দেবো। ঠিক আছে? আর যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করবে, আমি যথাসাধ্য চেষ্টা করবো সেগুলো সলভ করার। ঠিক আছে? এবং সব থেকে বড় কথা যে তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা যদি উল্লেখ করো আমার পক্ষে সুবিধা হয়, অবশ্যই তাহলে কমেন্ট করবে। আর তাহলে আজ এই পর্যন্তই রাখছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তাহলে সবাই কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আজ এই পর্যন্তই রাখলাম। ভালো থেকো তোমরা।